আবিরের চোখ দুটো কাপড় দিয়ে বেশ শক্ত করে বাঁধা আছে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় ফুটপাতে উঠে রিক্সা ডাকতে যাবে, ঠিক তখনই একটা গাড়ি আসে আবিরের সামনে। আর তারপরেই আবিরকে ধরে টেনে গাড়িতে ওঠানো হয়। এরপর চোখ বেঁধে নিয়ে আসে এখানে। একটা ছেলে এসে আবিরের চোখ খুলে দেয়। আবির একটা চেয়ারে বসে আছে, সামনে ছোট্ট একটি টেবিল। আবিরের সামনে বড় এক কাচের গ্লাসে আমের জুস রাখা। আবির ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা ইশারা করে আবিরকে, যেন জুসটা খেয়ে ফেলতে বলল। আবির গ্লাসটা হাতে নিয়ে একবার ঢোক গিলে আবার গ্লাসটা রেখে দেয়। সে বুঝতে পারছে না তাকে কেন তুলে আনা হয়েছে, কি করেছে সে। ভাবতে ভাবতে আরেকবার ঢোক গিলে আবির ঘরের চারদিকে তাকালো। ঠিক ঘর নয়, এটা বড় একটা হল রুম। একটা ফার্ম হাউসে নিয়ে আসা হয়েছে আবিরকে। বেশ ভালোই তো ছিল আবির, কিন্তু তাকে কেন তুলে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে আবিরের কোনো ধারণা নেই। বিশাল দেহের কতগুলো ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে পুলিশ মনে হচ্ছে। আর সেই পুলিশের দেখে আবিরের বুকের ভেতরে একটা ভয় অনুভব হচ্ছে, কারণ আবির যখন ফুটপাতে ওঠে তখনই গাড়িটা তার পাশে আসে আর এসেই দরজা খুলে বলে, আমরা থানা থেকে আসছি। আপনি তো আবির, তাই না? আবির মাথা নেড়ে হ্যাঁ বলতেই একটা ছেলে জানায়। আসুন আমাদের সাথে, থানাতে চলুন, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। আবির কিছু বলার আগেই হাত ধরে টেনে গাড়িতে ওঠায়। মানে আবিরকে যারা তুলে নিয়ে এসেছে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল। যদিও ছেলেগুলোর গায়ে পুলিশের পোশাক ছিল না, কিন্তু তাদের ভাব চক্করেও পুলিশেই মনে হয়েছে আবিরের। কিন্তু আবির বুঝতে পারছে না তাকে কেন তুলে নিয়ে আসলো। সে এমন কী করেছে যে তার জন্য তুলে আনলো? থানায় তো নিয়ে আসেনি। নিজের মনকে জিজ্ঞেস করলো আবির। হাজার চেষ্টা করেও এমন কিছু মনে করতে পারল না সে। কোনো ধরনের ড্রাগসও সেবন করে না, এমনকি সিগারেটও খায় না আবির। তার বন্ধুদের ভেতরেও তো ড্রাগসের লেনদেন নেই। তাহলে সে কি এমন করলো যার কারণে পুলিশ ধরে এনেছে তাকে, আবার থানায় না নিয়ে এনেছে একটি বিশেষ জায়গাতে? আবির সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীদের পড়ানো ছাড়া কোনো কাজ করে না। রাজনীতির ভিতরেও সে কখনো যায়নি। সেরকম কোনো ঘটনা মনে পড়ছে না। তবে একটা ঘটনা আছে, সেটা হলো প্রথম যেদিন ভার্সিটিতে এসেছিল আবির, সবাই ভেবেছিল সে নতুন স্টুডেন্ট। কতগুলো ছেলে তাকে পেয়ে র্যাক দিতে থাকে। আবির ঠাস ঠাস করে ছেলেগুলোকে চড় দেয়। পরে এটা নিয়ে প্রিন্সিপালের কাছে বিচারও চলে যায়। তবে সেসব ঘটনা তো 2 বছর আগের। এতদিন পর কি সেই ঘটনার জোরে তাকে তুলে আনা হয়েছে? তা না হলে আবির তো রাজনীতি নিয়ে একটা কথাও বলেনি কোনোদিন। আর সরকারের বিরুদ্ধে কিছু বলার তো প্রশ্নই আসে না। তাহলে আবিরকে তুলে আনলো কেন? তাকে গুম করবে নাকি? কিন্তু গুম করে লাভ কি? সে তো কোনো অনলাইনে ভাইরাল হওয়ার টিচারও না। কিছুদিন আগে হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাস ছেলে আর মেয়ে চুমাচাটি করে ভাইরাল হয়েছে। আবির তো সেটাও করেনি যে কেউ কেস করবে। আবিরের মনে ভয় জমতে শুরু করেছে। ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগলো সামনে কি ঘটতে যাচ্ছে সেটার জন্য। কি করবে বুঝতে পারছে না। ভাবতে থাকে কি এমন কাজ করেছি যেটার কারণে আমাকে এখানে আনা হয়েছে। না না, কিছুই মনে পড়ছে না। তখনই একটা কারণ আবিরের মনে পড়ল। গত কয়েকদিন আগে আবির তার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতার সাথে একটু ঝামেলা করেছিল। ছাত্রনেতা সাহিল এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। সে ছাত্রীর নাম রীতি। রীতি এসে আবিরকে বিচার দেয় আর আবির সাহিলকে বলে, দেখুন, আপনি কাউকে পছন্দ করতেই পারেন, এটা নিজস্ব অধিকার। কিন্তু যাকে পছন্দ করবেন তাকে সুন্দরভাবে মনের কথা জানান। যদি সে না করে তাহলে তার আশেপাশে যাওয়াটা বন্ধ করুন। ক্ষমতা দিয়ে মানুষকে নিজের কাছে রাখা যায়, কিন্তু বশ করা যায় না। আবির চড় দেয় তাকে। এভাবেই সাহিলের সাথে আবিরের ঝামেলা বাঁধে। সেটার কারণে কি এখানে আনা হয়েছে তাকে? আবির আশেপাশে তাকায়। একবার কি উঠে পালানোর চেষ্টা করবে সে? আবিরকে যদিও ঠিক বন্দি করে রাখেনি ওরা, তবুও আবিরের মনে ভয় কাজ করছে। আবির উঠতে যাবে এমন সময় একজন ঠ্যাঙ্গা মতো লোক জুসের গ্লাস নিয়ে রুমের ভেতরে ঢুকলো। বাকি ছেলেরা তাকে স্যালুট দিল। আবির বুঝলো এই ঠ্যাঙ্গা ছেলেটা তাদের স্যার, কিন্তু তিনি নিজেই জুসের গ্লাস আনছেন। গ্লাসটা আবিরের সামনেই রাখলো। আবির জুসের গ্লাসের দিকে তাকিয়ে বুঝতে পারলো এটা কাঁচা আমের জুস। বেশ পরিচ্ছন্ন একটি গ্লাস, ঠান্ডা যেটা বোঝা যাচ্ছে। কাঁচা আমের জুস আবিরের খুব পছন্দ। লোকটার নাম রাশেদ। রাশেদ আবিরের দিকে তাকিয়ে আছে আর আবির জুসের দিকে তাকিয়ে ভাবছে, ক্রস ফায়ারে দেওয়ার আগে শুনেছি বন্দিকে পছন্দের খাবার খাওয়ানো হয়। আমার বেলাতেও কি তাই করা হচ্ছে? কিন্তু আমার যে এই আমের জুসই পছন্দ তা ওই ঠ্যাঙ্গা লোকটা জানলো কিভাবে? আবির ভয়ে আবার ঢোক গেল।
ঠ্যাঙা লোকটা আবিরকে বলল, স্যার, রাতে কি খাবেন? স্যার, আপনার পছন্দের সর্ষে ইলিশ আর গরু মাংসের কালো ভুনা করছি। আর কিছু লাগবে? আবির হাঁ করে লোকটার দিকে তাকালো, মানে অবাক হয়েছে সে। অবাক হবেই বা না কেন? যে লোকটা ভেতরে প্রবেশ করতে অন্য ছেলেগুলো স্যার বলছিল তাকে, অথচ ওই লোকটাই কিনা আবিরকে এসে একটা ভদ্র আর নরম গলাতে স্যার সম্বোধন করছে। সেটা না হয় বাদ, আবির খুব করে দ্বিধায় পড়ে গেছে, কারণ একে তো লোকটা আবিরকে স্যার বলছে, আবার তার পছন্দের খাবারের কথাও জানে। তার মানে আবিরের ব্যাপারে বেশ খোঁজখবর নিয়েছে ওরা। কিন্তু সেটা কিভাবে? আবিরের পেছনেই কি লোক লাগিয়েছে? যদিও কোনো প্রতিষ্ঠানের টিচারের বিষয়ে খোঁজখবর নেওয়া কোনো কঠিন বিষয় না, কিন্তু প্রশ্ন হলো কেন নেবে? সে কোনো ভিআইপিও না। আবিরের প্রথমে মনে হয়েছিল এরা হয়তো ভুল করে নিয়ে এসেছে তাকে, কিন্তু এখন আর তা মনে হচ্ছে না, কারণ আবিরকে ওরা ভালো করেই চেনে। কিন্তু আবিরকে বা কেন চিনবে? যাই হয়ে যাক, সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে, আবিরকে কেন উঠিয়ে নিয়ে আসছে ওরা? আবারও সেই ছাত্রনেতার কথা মনে পড়ল তার, কিন্তু কিছুই বুঝতে পারছে না, কোনো হিসেব মেলাতে পারছে না আবির। আবির ওদের হাতে মরার জন্য নিজেকে প্রস্তুত করলো। সে জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট্ট করে চুমুক দিল, তারপর চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো বিষ মেশানো আছে কিনা, সেটার ইফেক্ট কখন শুরু হয়। মরার যখন খেয়েই মরুক। আবির নিজেকে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করলেও সে জানেই না তার জন্য সত্যি অন্য কিছু অপেক্ষা করছে। আমের জুসটা যখন শেষ হয়েছে তখন একজন ঘরের ভেতরে ঢুকলো। যে ঘরে ঢুকেছে সে একটি মেয়ে। মেয়েটার নাম নেহা। আবির নেহার দিকে তাকিয়ে আছে, চেনার চেষ্টা করছে মেয়েটা আসলে কে। নেহার চেহারাটা খুবই পরিচিত মনে হলেও আবিরের কাছে একবার ভাবে মেয়েটাকে আমি চিনি, আবার ঠিক মনেও করতে পারছে না চিনি কিনা। কিছুটা সময় আবির একা অনেক কিছু ভেবেও নেহাকে ঠিক চিনে উঠতে পারেনি। নেহা সোজা এসে আবিরের সামনে দাঁড়ালো। নেহার পরনে একটা সাদা টি শার্ট আর নীল জিন্স, উপরে নীল কালারের শার্ট পরা, বোতামগুলো খুলে রাখা আছে শার্টের, গলায় একটা গাঢ় নীল স্কার্ফ জড়ানো, চুলগুলো পনিটেল করে বাঁধা পেছনে। আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নেহা আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির খানিকটা লজ্জা পায়। নেহা হাসি থামিয়ে আবিরকে বলল, আমটা আমাদের নিজস্ব বাগানের, কোনো রকম কেমিক্যাল ছাড়া। জুস ভালো হয়েছে তো টিচার? আবির বড় একটি ঢোক গেল। উফ, মেয়েটাকে যে কিছুতেই আবির চিনতে পারছে না। নেহার প্রশ্ন শুনে আবির উত্তর দেয়, হ্যাঁ, ভালো হয়েছে, ধন্যবাদ জুসের জন্য। আবির নেহাকে জিজ্ঞাসা করতেই যাবে তাকে কেন তুলে আনা হয়েছে এখানে, কিন্তু পরক্ষণেই নেহা ঠিক আবিরের সামনে এসে বসলো। আবির কেবল পলকহীনভাবে তাকিয়ে নেহাকে দেখছে। পরিচিত পরিচিত মুখ, কিন্তু তবুও যেন অচেনা। আর তাছাড়া বড় প্রশ্ন হলো আবিরকেই কেন তুলে আনা হয়েছে। নেহা আবিরের সামনে বসে বলল, আপনি মনে হচ্ছে আমাকে এখনো চিনতে পারেননি, তাই না? ভাবছেন আমি কে, বা আমার চেহারা চেনা চেনা মনে হচ্ছে, তবুও চিনতে পারছেন না, তাই না? কিরে, মেয়েটা কি জাদু জানে নাকি? মনের খবর, আমার পছন্দ কি কি সবই তো দেখি এরা বুঝতে পারে। আবির মনে মনে কথাগুলো বলে নেহাকে বলল, জি, ঠিক চিনতে পারছি না আমি, কিন্তু কেমন যেন পরিচিত মনে হচ্ছে খুব। কোথায় যেন দেখেছি এটা শিওর, তবে মনে করতে পারছি না। আবিরের কথা শুনে নেহা আবারও হাসলো, তবে এবার সে মুচকি নয়, একটু শব্দ করেই হাসলো। আবির মাথা চুলকাতে থাকে। বেশ সকালে প্রতিদিনের মতো ভার্সিটিতে গিয়েছিল আবির। সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করিয়ে ছুটির শেষে ভার্সিটি থেকে বেরো হয়েছিল সে। রাস্তা পার হয়ে রিক্সা ডাকতে ফুটপাতে যখনই উঠেছে তখনই একটা গাড়ি এসে আবিরকে টেনে তোলে, তারপর চোখে কাপড় আর মুখে টেপ লাগিয়ে সোজা এই ফার্ম হাউসে নিয়ে আসে। আবির তারপর থেকে ভেবেই চলেছে তার সাথে কি ঘটছে। এখন আবার নেহা নামের মেয়েটার অদ্ভুত হাসি। আবির যেন বুঝতেই পারছে না তার সাথে কি হতে যাচ্ছে। মেয়েটা চেনা চেনা কেন মনে হচ্ছে তার। নেহা মেয়েটা রাশেদকে ডাকে। রাশেদ? রাশেদ নাম ধরে ডাকতেই সেই ঠ্যাঙ্গা লোকটা এসে দেয়ালে সাঁটানো একটা এলইডি টিভি অন করে দেয়। টিভি অন করে লোকটা নেহার হাতে রিমোট দিয়ে চলে যায় দূরে। আবির টিভির স্ক্রিনে তাকালো। ৭২ চ্যানেল থেকে খবর টেলিকাস্ট হচ্ছে। একটা ছেলে খবর পড়ছে। নেহা চ্যানেল পাল্টালো না। আবির বুঝতে পারে তাকেও এখন টিভি দেখতে হবে। যদিও একটু পরেই নেহা আবিরকে ইশারা করে টিভি দেখতে। আবির টিভির দিকে তাকালো। শিরোনাম চলছিল এতক্ষণ। টিভির স্ক্রিনে থাকা ছেলেটা বলে, এতটুকু বলতেই নেহা টিভিটা স্টপ করে দেয়। আবির নেহার দিকে তাকায়। বুঝতে পারছেন টিচার এখনো কিছু?
আবির মাথা নাড়িয়ে না বলে নেহা প্লে করে সেখান থেকেই আবির বুঝতে পারে এটা ইউটিউবে আপলোড করা ৭২ চ্যানেলের টিভির খবর। নেহা প্লে দিতেই স্ক্রিনে থাকা ছেলেটা খবর বলতে শুরু করলো। আবির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে টিভি স্ক্রিনে। টিভিতে সানগ্লাস পরা অবস্থায় নেহা আহমেদকে দেখা গেল। তার মানে আবিরের সামনে বসে থাকা মেয়েটা হলো নেহা, আর সে হলো হোম মিনিস্টার। আবির এক ঝটকায় স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। নেহা আগে থেকেই আবিরের দিকে তাকিয়ে আছে। নেহাকে এভাবে তাকানো দেখে আবিরের বুকে বিস্ময়ের একটা তীব্র ধাক্কা লাগলো। নেহা মুচকি হাসিয়ে মনে মনে বলছে, এবার তো চিনছো মিস্টার? আবির নেহার থেকে চোখ সরিয়ে বড় একটি ঢোক গিলল। পরক্ষণেই আবির আরেকবার তাকালো সামনে বসা নেহা নামের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। আবির এখনও যেন নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না। তার সামনে যে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নেহা আহমেদ বসে আছে, তা যেন কল্পনা ছাড়া আর কিছুই না। আমার সাথে কি হচ্ছে এসব? স্বরাষ্ট্রমন্ত্রী কেন আমাকে ধরে এনে নিজের গাছের আমের জুস খাওয়াচ্ছে? আবিরের যেন ভাবনাটা আরও এক ধাপ বেড়ে যায়। এরকম একটা বড় ঘটনা যে তার সাথে ঘটবে আবির তার স্বপ্নেও ভাবেনি। সব যেন একটা দুঃস্বপ্নের মতো, চোখ খুললেই যেন সব হারিয়ে যাবে। কিন্তু এমনটা মিথ্যে নয়, সবটা চোখের সামনেই ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নেহা তাকে কেন তুলে এনেছে, তার বাগানের আমের জুস কেন খাওয়ালো, বড় কথা আবিরকেই বা কেন? এটা কেমন রহস্য? আবির নিজের দিকে তাকায় একবার, আরেকবার তাকায় টিভির দিকে, আরেকবার তাকায় নেহার দিকে। সবকিছু বড্ড গোলমেলে লাগছে। আবির ওর ভাবনা থেকে বেরিয়ে নেহার দিকে তাকালো। নেহা তখন থেকে তাকিয়ে আছে ভদ্র গোছের ছেলেটার দিকে। যদি কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করা হয় চলমান সময়ে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় লেডি বা মেয়েকে, সবাই এক কথায় উত্তর দেবে কোনো অভিনেত্রী কিংবা গায়িকা নয়, কিংবা কোনো মডেল বা মেয়ে খেলোয়াড়ও নয়। দেশের সবচাইতে বড় সেলিব্রিটি বা পরিচিত মুখের নাম হলো নেহা আহমেদ। বাংলাদেশের ইতিহাসের সব থেকে কম বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কেউ এত অল্প বয়সে এমপি পর্যন্ত হয়নি, সেখানে নেহা মন্ত্রী হয়ে গেছে। অবাক হওয়ার মতো ব্যাপার। যদিও নেহা কিভাবে মন্ত্রী হয়েছে আবিরের কাছে তা অজানা হলেও তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে সর্বসময় চর্চা হয়, আলোচনা হয়, বিভিন্ন কথা রটে, এটা আবিরের চোখ এড়ায় না। ইন্টারনেটে নেহাকে নিয়ে অনেক রকম গল্প প্রচলিত আছে। অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে ব্যবসায়ীরা নেহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে, কিন্তু নেহা কাউকে পাত্তা দেয়নি। তার একটাই বক্তব্য হচ্ছে, আগে যে কাজে নেমেছে সেটা আগে ঠিকমতো করে নিক, তারপর অন্য কিছু। নেহা আহমেদের জীবনটা বড় বৈচিত্র্যময়। মাত্র ২৪ বছরে অনার্স শেষ করে তার পরের বছরই বিসিএস সিভিল সার্ভিসে যুক্ত হয়, কিন্তু সেখানে গিয়ে লক্ষ্য করে চাইলেও আসলে সে কিছু করতে পারছে না। তার পথ বন্ধ, নানান দিক থেকে নানান বাধা। এত বাধার মধ্যে নেহা নিজের কাজ ঠিকমতো করতে পারছিল না। অন্যদিকে নেহার বাবা আজহার আহমেদ তখন বিরোধী দলের বড় নেতা। বাধাটা তাই একটু বেশিই ছিল ওর জন্য। একটা সময় সেটা অসহ্যকর হয়ে ওঠে ওর জন্য। যে দল সরকার গঠন করে দেশ চালাচ্ছে সেই দলের লোকেরাই সুযোগ সুবিধা পাচ্ছে, তাই যারা সবকিছু করেও জুৎসই কিছু করে উঠতে পারছে না তাদের জন্য সবসময় বাধা লেগেই থাকে। তার উপর নেহার বাবা ছিল চলমান সরকারের বিরোধী দলের বড় মাপের নেতা, ফলে নেহা যাই করতো তাতে কোনো না কোনোভাবে বাধা আসতই। এভাবেই নেহা সব কিছুর প্রতি বিরক্ত হয়, কিন্তু নেহা হাল ছাড়েনি। নেহা সিভিল সার্ভিস ছেড়ে দিয়ে পলিটিক্সে জয়েন করলো। অল্প বয়সের একটা মেয়ে এভাবে পলিটিক্স করবে কেউ ভাবেনি। দেখতে যথেষ্ট সুন্দরী আর আকর্ষণীয় হওয়াতে বাপকে ছাড়িয়ে যেত তার সময় লাগলো না। তার পার্টির প্রধান নেহার মধ্যকার পটেনশিয়ালিটিকে ধরতেও ভুল করল না। সে তা প্রমাণও করে দিল। যখন ক্ষমতাসীন দল তাদের ওপর জোর জবরদস্তি করছিল, নেহা সেগুলোর প্রতিবাদ করল সবার সামনে থেকে। মাঠ পর্যায়ে নেমে কাজ করতে থাকে একটানা। লামলাইটে আসতেও সময় লাগলো না তার। যেখানে সমস্যা সেখানে নেহা সবার আগে এগিয়ে গেছে। মানে নেহার ভেতরে তখন রাজনীতি এমনভাবে প্রবেশ করে যে জনগণের সাথে কাদায় বসেও খাবার খেতে প্রস্তুত নেহা। করেছেও ঠিক তাই। নেহা নিজ দায়িত্বে প্রতিটা জেলা, থানা, গ্রাম, মহল্লাতে গিয়ে জনগণের সাথে ওঠা বসা করেছে, কথা বলেছে, তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছে। ফলে তার পিছু পিছু একদম মিডিয়া মৌমাছির মতো লেগে সবকিছু প্রচার করেছে। আর তাতে নেহার জনপ্রিয়তা একদম সবার উপরে। আজহার সাহেবের থেকেও নেহা মোস্ট পপুলার হয়ে ওঠে। তবে নেহার সবচাইতে এপিক পয়েন্ট ঘটে ২ বছর আগে।
মেরিনা নামের একজন আরজেকে নিয়ে ঘটনা নিহার জীবনের টার্নিং পয়েন্ট এনে দেয়। মেরিনা রেডিও FM 95.17-এ চাকরি করত। রোজ বৃহস্পতিবার রাত 11টার সময় ভৌতিক শো শুরু হতো। শোয়ের নাম থার্সডে হরর শো। দেশের সব ইয়ং জেনারেশনের কাছে শোটা অনেক বিখ্যাত হয়ে যায়। তার প্রধান কারণ ছিল মেরিনা আক্তার সুমির কণ্ঠস্বর, সাথে ঘটনা যখন পাঠ করত তখন ভয়েসে একটা মাধুর্যময় এক্সপ্রেশন দিত, যেটা শুনে ছেলেরা পুরো ফিদা হয়ে যেত। তার উপর প্রতিবারই শোয়ের আগে তিনি তার ফেসবুকে পিক আপলোড করত। তাকে দেখে আরও ক্রাশ খেত ছেলেরা। এমনই একদিন রেডিও কোম্পানির 3 বছর পূর্তিতে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টিটা রাত 10টার দিকে শুরু হয়। চ্যানেলের মালিকের ছেলে সেদিন প্রথমবারের মতো পার্টিতে আসে। ওর নাম ছিল শাওন। মেরিনা পার্টিতে শাড়ি পরে যায়। চ্যানেলের মালিক তখন ছিল দলীয় সরকারের MP সানোয়ার মির্জা, আর শাওন হলো সানোয়ার মির্জার ছেলে। মেরিনাকে শাওন শাড়িতে দেখেই পাগল হয়ে যায়। সবার সামনে শাওন মেরিনাকে কিছু না বলেও রাস্তায় যখন মেরিনা বের হয়, রিক্সা করেই বাড়ি ফিরছিল সে। হঠাৎ রিক্সার সামনে একটা কালো গাড়ি আসে। সেই গাড়ি থেকে শাওন আর তার 2 বন্ধু নাফিস ও রাকিব নামে। তোমার সাথে আমার কথা আছে, গাড়িতে আসো, তোমাকে বাড়িতে পৌঁছে দেবো আমি। গাড়িতে উঠতে বলছি মাগি, ওঠ, নাহলে কিন্তু তোর খবর আছে। ওই, এত কথা শোনার সময় নেই। রিক্সাওয়ালারে কয়েক ঘাতে আমি মালটারে গাড়িতে তুলছি। শাওনের কথা মতো নাফিস আর রাকিব এগিয়ে আসে। রিক্সা চালকের মুখে কতগুলো ঘুষি দিতে থাকে। রিক্সা চালক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। শাওন মেরিনাকে গাড়িতে টেনে আনে। রাত তখন 1টা। নির্জন জায়গা, বড় গাড়ি ছাড়া সেখানে তেমন কিছুই আসা যাওয়া করছে না। মেরিনা চিৎকার করতে থাকে। চুপ শালি, তোকে দেখার পর আমার মাথা খারাপ হয়ে যায়। আমি তোকে ভালোভাবে বোঝালাম, টাকা পাই কি, কিন্তু এখন তোকে জোর করেই খাবো। ওই, তোরা ওর হাত ধর। শাওনের কথা মতো নাফিস আর রাকিব মেরিনার হাত চেপে ধরল। শাওন ড্রাগস ভরা ইঞ্জেকশনটা মেরিনার হাতে পুশ করে। মেরিনা একদম নেতিয়ে যায়। সে আর জোর খাটাতে পারে না, সে চিৎকার করতেও পারে না খুব জোরে। এরপর নাফিস আর রাকিব গাড়ি থেকে বাহিরে আসে। শাওন মেরিনার গা থেকে শাড়ি খুলে ফেলে। প্রথমে শাওন, তারপর এক এক করে নাফিস ও রাকিব মেরিনাকে ধর্ষণ করে। এভাবে এক একজন 2 বার করে মেরিনাকে 2 ঘন্টার ভেতরে গণধর্ষণ চালায়। তাদের ধর্ষণ শেষে মেরিনাকে রাস্তায় ফেলে দেয়। মেরিনার বাবা মেরিনার ফিরতে দেরি হচ্ছিল এবং ফোনে পাচ্ছিল না, তাই খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছয়। নিজের মেয়েকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তিনি ছুটে আসেন, চিৎকার করেন। কয়েকজন লোক এগিয়ে আসে সেখানে। এরপরই ঘটনাটা হাসপাতাল, তারপর থানা, তারপর লোকমুখে পৌঁছে যায়। দলের স্বনামধন্য MP সানোয়ার মির্জার ছেলে শাওন আর তার বন্ধুরা ধর্ষণ করেছে তাদেরই চ্যানেলের হয়ে কাজ করা জনপ্রিয় স্টাফ মেরিনাকে। ঘটনায় পুরো দেশ তখন তোলপাড় হয়ে যায়, কিন্তু বিচার হয় না। সানোয়ার মির্জা টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছু বন্ধ করে রাখে। এমনকি মেরিনার ছোট্ট বোনকেও বিরক্ত করতে থাকে শাওনের বিরুদ্ধে কেস তুলে না নেয়াতে। এমন সময় নেহা এসে ওদের পাশে দাঁড়ায়। ততদিনে সানোয়ার মির্জা মেরিনার ঘটনাকে চালিয়ে দেয়। মেরিনা একটা পতিতা, টাকার জন্য এমন কাজ করে, তার ছেলের বিরুদ্ধে কেস করেছে। নেহা এসে রাজপথে নামে মেরিনার জন্য। নেহার দেখাদেখিতে প্রথমে কয়েকজন, এরপর কিছুজন, তারপর অনেকজন মানুষ মিছিল বের করে। দেশে তখন জাস্টিস ফর মেরিনার মিছিলে ভাসে। নেহা একাই থানা, পুলিশ, আদালত, হাসপাতাল সবকিছু এক করে ফেলে। পুরো নিউজ চ্যানেল থেকে শুরু করে বড় বড় ইউটিউব চ্যানেল থেকে নেহাকে দেখানো হয়। নেহা মেরিনার বিচার পাইয়ে দেয়। শাওনকে যাবজ্জীবন কারাগারে থাকার ব্যবস্থা করে আসে। ফলে নেহার জনপ্রিয়তা তখন আকাশ ছোঁয়া। এই ঘটনার পরেই আসে নির্বাচন। সেই টার্মে যখন আজহার সাহেবের দল ক্ষমতায় এলো, সবাইকে অবাক করে দিয়ে নেহা আহমেদ দায়িত্ব পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নেহা যেভাবে টানা 2-2.5 বছর লাইমলাইটে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী হবার পরপরই আরও বেশি লাইমলাইটে আসে নেহা। যদিও অনেকে ভেবেছিল নেহার মতো কম বয়সী কেউ এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে না, কিন্তু সেই ধারণাকেও ভুল প্রমাণিত করে শক্ত হাতে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে চলেছে নেহা। দায়িত্বের বিষয়ে এক চুলও ছাড় নেহা কাউকে দেয়নি। ধীরে ধীরে নেহা আহমেদের সুনাম ছড়িয়ে পড়তে লাগলো। আগের সরকারের স্বার্থে দেশের অর্থ পাচার, দুর্নীতি
দুর্নীতি, দায়িত্বে অবহেলা এমন টাইপের যে বদনাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল সেটা আস্তে আস্তে কমতে লাগলো। নেহা সবার পরিচিত মুখ হতে লাগলো এসবের জন্যই। ধীরে ধীরে সে ওয়ান্ডার ওমান হতে শুরু করে। অবিবাহিত পুরুষদের ক্রাশে পরিণত হয় নেহা। সহজভাবে বলতে গেলে নেহাই হয়ে ওঠে জাতীয় ক্রাশ। এমনকি সিনেমা থেকেও অফার আসতে থাকে নায়িকা হিসেবে কাজ করার। সেই নেহা যে কিনা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে সেই মেয়ে আবিরের চোখের সামনে বসে আছে ভাবতেই আবিরের গলা বারবার শুকিয়ে যেতে থাকে। আবির প্রথমে নেহাকে চিনতে পারেনি। তার কারণ হচ্ছে আবিরের মাথার মধ্যে এই ধারণা আসেইনি যে নেহার মতো এত বড় লেভেলের মানুষ আবিরের সামনে আসতে পারে বা নেহা তাকেই তুলে আনতে বলবে, এমনটা ভাবেনি আবির। দ্বিতীয় কারণ হচ্ছে নেহাকে যখনই টিভিতে দেখে আবির, সেখানে সব সময় নেহাকে দেখে গেছে পরিপাটি শাড়িতে এবং সব সময় নেহার চোখে একটা কালো সানগ্লাস থাকে আর চুল থাকে খোলা। এভাবেই টিভির পর্দাতে নেহাকে সবাই দেখতে অভ্যস্ত। কখনো নেহা শাড়ি ছাড়া বাইরে আসেনি মন্ত্রী হবার পর। আবির নেহাকে এভাবে শক্ত করে চুল বাঁধা আর টি শার্ট জিন্সে একদমই চিনতে পারেনি। নেহার ইশারায় রাশেদ লোকটা আবার এক গ্লাস জুস এনে দেয়। নেহা সেটা আবিরের দিকে বাড়িয়ে দিল। আবির অবাক হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। আবিরের মাথার ভেতরেই কিছুই ঢুকছে না। জুসের গ্লাস একবারে শেষ করে বুকে সাহস এনে আবির নেহার দিকে তাকিয়ে বলল, আমি আসলে ঠিক বুঝতে পারছি না, আমি কি কোনো ভুল কিংবা অন্যায় করেছি যে আমাকে এভাবে ধরে আনা হলো? আমি তো ঠিক মতোই পাঠদান করি, এমনকি কোনো টাকাও কখনো সরাইনি। তবে কি এমন অন্যায় করলাম যে আমাকে এখানে আনা হয়েছে? মেয়েদেরকেও তো আমি টিচ করি না। নেহা জোরে একটা শ্বাস নেয়। আবিরের কথা শুনে সে মুচকি হাসে। নেহার হাসি বেশ রহস্যজনক। তবে প্রশ্নটা করেই আবিরের মনে হলো, এটা কি বললাম? এমন প্রশ্ন করা কি ঠিক হলো? নেহা খুব গম্ভীরভাবে বলল, অন্যায় তো করেছেনই, না হলে কেন আপনাকে তুলে আনবো মিস্টার টিচার? কি অন্যায় করেছি দয়া করে যদি একটু বলতেন। আপনি কি জানেন টিচার, একজন সুন্দরী মেয়ের প্রতি প্রপার অ্যাটেনশন না দেওয়াটা অন্যায়। সেই অন্যায়টা আপনি অনেক করেছেন। আবির মাথা চুলকাতে থাকে। তার ভয়ে হাত পা কাঁপা বন্ধ হয়ে গেছে নেহার কথায়। ভয়টা চলে গিয়েছে, সে বড্ড দ্বিধায় পড়ে গেল। তার মানে মেয়ে কেলেঙ্কারিতে নেহা তুলে এনেছে তাকে। ভয়টা এবার যেন এক প্রকার গাঢ় হয়ে যায়। শাওনের অবস্থা কল্পনা করে আবির ভয়ের একটা ঢোক গেল। কিন্তু নেহার কথা ঠিকমতো বুঝতে পারছে না আবির। আমতামতা করে আবার প্রশ্ন করে, মানে? বললামই তো, বড় অন্যায় করেছেন। বিশ্বাস করুন ম্যাম, আমি কখনো ভার্সিটির বা তার বাইরে কোনো মেয়ের সাথে কিছু করিনি। কেউ মনে হয় আপনার কাছে আমার নামে মিথ্যা বিচার দিয়েছে। আমি জানি আপনি কিছু করেননি। তাহলে? নেহা আবিরের দিকে আবারও এগিয়ে আসে। আবিরের ভয় বেড়ে যায়। এখন সে বুঝতে পারছে তাকে শুরুতে এত খাতির কেন করেছিল। জবাই দেবার আগে পশুকে যেমন ভালো মন্দ খেতে দেওয়া হয়, তেমনি আবিরকেও এভাবে খাতির করেছে। প্রাণের মায়া মনে পড়তেই আবিরের বুকটা ধক করে উঠল। নেহা বলল, আপনার কি মনে আছে টিচার, গত মাসে আমি আপনাদের ইউনিভার্সিটিতে গেছিলাম একটা ফাংশনে, মনে আছে? জি মনে আছে। আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল, মনে আছে? জি আছে। এটাও মনে আছে যে যখন আমি সেখানে হাজির হলাম, সব অবিবাহিত শিক্ষকরা তো বটেই, বিবাহিত প্রফেসররা পর্যন্ত আমার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছিল। এমনকি লাস্ট ইয়ারের স্টুডেন্টরাও কম যায়নি, মনে আছে? আবির ঠিক কি বলবে বুঝতে পারছে না। নেহা একটু থেমে আবার বলল, সেদিন সবাই অ্যাটেনশন দিলেও কেবল একজন বাদ ছিল। নেহা থামে। আবির এবার বুঝতে পারছে ঘটনা কি। নেহাকে অ্যাটেনশন না দেয়া ব্যক্তিটাই হচ্ছে আবির। আবির ওই দিন সত্যিই নেহার আশেপাশে যায়নি। কেন যায়নি এটা অবশ্য আবির নিজেও জানে না। কেবল কাছে গিয়ে হ্যাংলামি করতে ইচ্ছে হয়নি ওর। সবাই নেহার জন্য এটা সেটা করতে ব্যস্ত। আর আবির চুপচাপ চেয়ারে বসে ফোনে গেমস খেলছিল। নেহার দিকে না তাকানোরই আরেকটা কারণ অবশ্য আছে। আবির খুব ভালো করেই জানতো যে এই মেয়ের আগে পিছে ঘুরে কোনো লাভ হবে না। খামোখা সময় নষ্ট করার মানে নেই। এর থেকে ফিজিক্স ডিপার্টমেন্টের রিধি ম্যাডামের পেছনে ঘুরে লাভ আছে। আবির ফোন চাপা রেখে রিধি ম্যামের সাথেই কথা বলছিল। তার দিকেই আবিরের মনোযোগ বেশি ছিল। নেহা বলে, আমি যখন কথা বলার জন্য উঠে দাঁড়াই, তখনই চোখ চলে যায় আপনার দিকে। মাইকে যখন আমার নাম অ্যানাউন্স হয়, আপনি খেয়ালও করেননি। এরপর কথা বলার সময় সবাই তাকিয়েছিল, আপনি তাকাননি।
কথা শেষ করে যখন নামি তখনও আমার দিকে তাকাননি। কাজটা আপনি মোটেও ঠিক করেননি। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। আবির হা হয়ে যায়। এটা কোনো কথা? এসবের জন্য আবার শাস্তি? আবির খানিকটা ঢোক গেলে বলল, কি শাস্তি ম্যাম? সেটা রাতে বলবো, আপাতত আসুন বাইরে যাওয়া যাক। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসবে সম্ভবত। এই বৃষ্টিতে ভিজে মজা আছে, আসেন ভিজবো। এই মেয়ের নিশ্চয়ই কোনো মাথায় সমস্যা আছে। নেহার কথা শুনে আবির কেবল অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহা পুরো দেশের সামনে যে ইমেজ তৈরি করে রেখেছে সেটার সাথে এই নেহার কোনো মিলই খুঁজে পাচ্ছে না আবির। কি হচ্ছে এসব ওর সাথে? এটা কি নেহা নাকি তার কোনো যমজ বোন? ঠিক তখনই আবির নোটিশ করে কেউ একজন ফলো করছে দূরে পাঁচিলের পাশে গাছটার ওপর থেকে। আবির বুঝতে পারছে না তার কি করা উচিত। দেশের স্বনামধন্য মন্ত্রী, যে কিনা সবসময় গুরু গম্ভীর ভাব নিয়ে থাকে, মুখ দিয়ে সবসময় দেশ ও দশের জন্য মোটিভেশনাল কথা বের হয়, যার পিছে পিঁপড়ে লাইনের মতো ছেলেদের দল ঘুরে বেড়ায়, সেই মেঘিনা ভার্সিটির টিচারকে বৃষ্টিতে ভিজতে বলে। আবিরের মধ্যে থাকা ভয় চলে গিয়ে জমা হয়েছে কনফিউশন। কনফিউশনের কথা ভাবতেই মনে পড়ে কনফিউশনের গানের 2 লাইন। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। নেহা উঠে দাঁড়িয়েছে। আবিরকে ইশারা করে তার সাথে আসতে। আবির আর কি করবে? সবাই যখন তাকে ভালো মতোই ট্রিট করছে, বিশেষ করে মোটি, তাহলে তার সাথে যেতেই হয়। আবির ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো। দুজনে হেঁটে বারান্দায় আসলো। সামনে বড় একটি উঠান, জায়গাটা অন্যরকম সুন্দর। বাড়ির উঠোনে ইট সিমেন্ট দিয়ে পাকা করা আছে, চারপাশে রাস্তা বানানো এবং তার পাশে ঝাউ ফুল গাছ, একটা সুইমিং পুল আর সাথে আছে ফুলের বাগান। স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্ম হাউস বলে কথা। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে গুরুম গুরুম করে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এখনই বৃষ্টি নামবে। বলতে না বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। নেহা আবিরকে বারান্দায় রেখেই লাফ দিয়ে উঠোনে যেয়ে দাঁড়ালো। শুরু হলো একেবারে ঝুম বৃষ্টি। নেহা বৃষ্টিতে ভিজছে। আবিরের খুব ইচ্ছে করছে পকেট থেকে মোবাইল বের করে নেহার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিতে। তারপর ক্যাপশনে লিখতে ইচ্ছে করছে, দেখো তোমাদের গুরুগম্ভীর মন্ত্রী আমার সামনে কিভাবে নাচানাচি করছে। সবাই তো তার জন্য পাগল। আর দেখো সে এখন কি করছে। আবির কথাটা ভেবেই মুচকি হাসতে থাকে। সে নেহার থেকে চোখ সরিয়ে আশপাশে আরও ভালো করে দেখতে লাগলো। পুরো বাড়িটা উঁচু দেয়াল দিয়ে ঘেরা। দোতলা ফার্ম হাউসের সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, সেখানে সবুজ ঘাস দেখা যাচ্ছে। দেওয়ালের কাছে অনেক গাছ লাগানো লাইন ধরে। আবির নেহার দিকে তাকিয়েই রইল। আবির যেন এখনও ঘোরের ভেতর আছে। সামনে নেহাকে দেখে তার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না। নেহা হঠাৎ আবিরের সামনে এসে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে কেন? এসো, দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। তুমি। আবির চমকে যায় হোম মিনিস্টারের কাছ থেকে এমন তুমি সম্বোধন শুনে। কারণ একটু আগেই এই মেয়ে আবিরকে আপনি করে বলছিল, এখন তুমি করে বলছে। নেহার চোখে মুখে শয়তানির হাসির ছিলে। নেহা যে আবিরের সাথে মজার এক দুষ্টুমিতে মেতেছে সেটা আবির বুঝতে পারছে। তবে তুমি শুনে আবির কি বলবে বুঝতে পারছে না, কি বলা উচিত সেটাও বুঝতে পারল না। তখনই আবিরকে অবাক করে দিয়ে নেহা আবিরের হাত ধরে টান দিল। আবিরকে বৃষ্টির ভেতর টেনে নিয়ে গেল নেহা। আবির ভার্সিটির টিচার, তার এমনভাবে বৃষ্টিতে ভেজাটা ঠিক যৌক্তিক না। তা ভাবাটা এখন যেন অসময়। আবির চাকরিটা পেয়েছে অতি সহজেই, আর পাবেই বা না কেন? তার যে অন্য কিছু আছে, আর সেটা হলো মেধা। আবির নেহার সাথে ভিজতে শুরু করে। বৃষ্টির পানি শরীরে পড়তেই দুজনের মধ্যে অদ্ভুত এক আনন্দ অনুভূতি হলো। ছোটবেলাতে বৃষ্টি হলেই নেহা ভিজত। আবিরও যে ছোটবেলায় ভিজেছে অনেক, কিন্তু একদিন একটা অন্যরকম ঘটনার পর থেকে আবির বৃষ্টিতে ভেজা বন্ধ করে দেয়। বৃষ্টির পানি গায়ে লাগতেই আবিরের বিরক্তি আসে, কিন্তু আজকে এলো না, বরং ভালো লাগলো তার। নেহা এমনভাবে এর আগে কখনো ভেজেনি। নেহার এত মানুষের সাথে ওঠা বসা, কিন্তু কখনো কারোর সাথে একান্তে সময় কাটায়নি সে। নেহা ভিজছে আর গোল গোল করে ঘুরছে। সে হঠাৎ থামলো, আবিরের সামনে এসে দাঁড়ায়। কেমন লাগছে টিচার? ভালো লাগছে। আসলে বহুদিন আমি বৃষ্টিতে ভিজিনি। ইরিনের চলে যাওয়ার পরে একদম বৃষ্টি পছন্দ করো না, তাই না? আবির এবার চমকে যায়। নেহা হাত মেলে বৃষ্টিতে ভিজছে। আবির সত্যি অবাক হয়ে গেছে। এরিনের কথাও জেনে গিয়েছে এই মেয়ে।
তার মানে আবিরের ব্যাপারে আর কিছুই জানতে বাকি নেই তার। সেই ইন্টারমিডিয়েট পড়ার সময় আবিরের কার সাথে প্রেম ছিল সেটা ভেঙে যাওয়ার পর আবিরের যে কোনো জিনিসের ওপর থেকে মন উঠে গেছে, এইসব যখন জেনে গেছে নেহা, আবিরের ব্যাপারে সব কিছুই জানে এই মেয়ে। আবির নেহার দিকে তাকিয়ে আছে। নেহাকে দেখে মনে হচ্ছে এসএসসি দেয়া কোনো কিশোরী মেয়ে সে। আবিরের হঠাৎ করেই নেহাকে ভালো লেগে গেল। আবির একটু কাছে যেতেই সে অনুভব করে একটা আলোর ঝলকানি নেহার গায়ের উপর এসে পড়েছে। আবির আশেপাশে তাকায়, না বিদ্যুৎ তো চমকাচ্ছে না, তাহলে আলো কোথা থেকে পড়লো? এটা কি কোনো ক্যামেরার আলো? আবির পাঁচিলের দিকে তাকাতেই দেখে কেউ একজন পাঁচিলের বাহিরের গাছ থেকে লাফ দিয়ে সেখান থেকে চলে যায়। আবির নেহাকে কিছুই বলে না। আবিরের বেশ ভালো লাগছে নেহার সাথে বৃষ্টিতে ভিজতে। ওরা দুজনে একেবারে অন্ধকার পর্যন্ত বৃষ্টিতে ভিজলো। যখন বৃষ্টি থেকে আবার বারান্দায় আসে তখন ওরা দুজনেই শীতে কাঁপছে একটু একটু করে। আবির দ্রুত বাথরুমে যায়। সেখানে গিয়েও অবাক হলো আবির। তার জন্য বাথরুমে নতুন ট্রাউজার আর টি শার্ট রাখা আছে আগে থেকেই। সেটা আবার আবিরের শরীরের মাপেরই। আবিরের সব কিছু নেহা আগে থেকে খোঁজ নিয়েই রেখেছে। এটা জানা তার পক্ষে অসম্ভব কিছু না। সানোয়ার সাহেব বৃষ্টির ভেতরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কারাগারের সামনে। অনেক টাকা খাইয়ে সে তার ছেলের জামিনের ব্যবস্থা করেছে। আজ তার ছেলে শাওন ছাড়া পাবে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে খানিকটা সময় আগে। কারাগারের মেন দরজা খোলা রয়েছে। শাওনকে বের হতে দেখা গেল। শাওন এগিয়ে আসে সানোয়ারের দিকে। সব আবার শুরু হবে বাবা। এই নেহার অবস্থা আমি কি করব সেটা নেহা কখনো ভাববেনি। এবার নেহাকে ধর্ষণ করব। নেহাকে আমি রাস্তায় ফেলে রাখবো। তাকে দিয়ে কি হবে? বুঝে গিয়েছি কি করতে হবে। হ্যাকারকে আমার দ্রুতই চাই। সানোয়ার শাওনকে নিয়ে গাড়িতে ওঠে। 2 কোটি টাকা খরচ করে সানোয়ার তার ছেলে শাওনকে কারাগার থেকে ছাড়িয়ে নিয়েছে। নেহার কারণেই শাওনের যাবজ্জীবন জেল হয়েছিল। সময় পেরিয়ে রাত হয়। নেহা ফার্ম হাউস থেকেই কোথাও যায়নি। রাতের খাবারের সময় রাশেদ ডাকে আবিরকে। আবির আর নেহা একসাথে বসেছে খাবার টেবিলে। আবির বসতেই নেহা নিজেই আবার খাবার এগিয়ে দিতে থাকে আবিরের জন্য। ভাবখানা এমন যে আবির তার হাজব্যান্ড। এমনভাবে নেহা আবিরের সাথে কথা বলছে যেন আবিরকে সে কতদিন থেকে চেনে। শোনো টিচার, আজকে রাতে আর বাসায় গিয়ে লাভ নেই। কালকে আমার এখানে একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। তুমি তারপর এখান থেকে বের হয়ে যেও, আমি থাকবো না। আমি বাসায় একটা ফোন দেই, নয়তো আম্মা চিন্তা করবে। ফোন দাও, তবে বলো না যে তুমি কার সাথে আছো। আমি বাদে অন্য যে কোনো কিছু বলতে পারো। আমার কি মাথা খারাপ? আপনি চিন্তা করবেন না। এরপর দুজনে একসাথে বসে খাবার খেতে থাকে। খাবার শেষ করে দুজনে বসে সোফায়। নেহা আবিরের পাশে বসে বেশ রাত পর্যন্তই গল্প করে। আবির এখনও নেহার মনোভাব ঠিক বুঝতে পারছে না। কেবল একটা ব্যাপার বুঝতে পারছে যে নেহা আবিরের প্রতি আগ্রহ বোধ করেছে। নেহাও ঠিক বোঝাতে পারে না আসলে আবিরের প্রতি এত আগ্রহ কেন। সম্ভবত ওই দিন আবির অন্য সবার মতো নেহার প্রতি অ্যাটেনশন দেয়নি এই জন্য। এমনিতেও মেয়েরা সেই সব ছেলেদের প্রতি আকৃষ্ট অনুভব করে যারা তাদের প্রতি আগ্রহ দেখায় না। এই কারণেই নেহা হয়তো আবিরের প্রতি একটা অন্যরকম ভালো লাগা অনুভব করেছে। তবে তার মনে এটাও ভাবনা ঘুরছে, এসব যদি ভাইরাল হয় তখন কি হবে। কিন্তু তার ফার্ম হাউসের আশেপাশে সিকিউরিটি রাখা, এসব নিয়ে চিন্তা সে করছে না এখন। সকাল হয়। নেহা আবিরের রুমে একবার উঁকি মারে, তারপর দ্রুত রেডি হয়ে সে আবিরকে না ডেকে চলে যায় মিটিংয়ে। আবিরকে একদিন আগে তুলে নিয়ে আসা হয়েছে। আবিরের সাথে যে কেন এমনটা করেছে নেহা আদৌ তা বুঝতে পারছে না। রাশেদকে বলল, রাশেদ ওনাকে যথাযথভাবে আপ্যায়ন করবে, কোনো যেন ত্রুটি না হয়। যা বলবে শুনবে, আর এই চিরকুটটা আবিরকে দিবে। নেহা চলে যায় তার জরুরি কাজে। সকালের রোদ মুখে এসে পড়তেই আবিরের ঘুম ভেঙে গেল। ঘড়িতে সকাল 9টা বাজছে। এত সময় পর্যন্ত আবির ঘুমোয় না, কারণ তার ভার্সিটিতে যেতে হয়। তবে আজ সকালবেলা একটু বেলা করে ঘুম ভাঙল ওর। বাইরে বের হয়ে দেখে নেহা বের হয়ে গেছে তাকে না জানিয়ে। আবির বারান্দায় এসে দাঁড়ালো। ফ্রেশ হয়ে তার আগের জামা কাপড় পরে নিয়েছে, বাতাসে সবটা শুকিয়ে গেছে। হঠাৎ রাশেদ তার পাশে আসলো, আবিরকে ডেকে বলে, হুম, আচ্ছা।
সকালের খাবার খেয়ে নিল আবির। আজকে তার ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছে করছে না। মনটা কেমন ফুরফুরে লাগছে আবিরের। খাবার খেয়ে চেয়ারে বসলো আবির। রাশেদের থেকে নিয়ে চিরকুটটা বুক পকেটে রাখা অনেকক্ষণ হয়েছে। নেহার দেয়া চিঠি। আবির কাগজটা হাতে নেয়। এক ভাঁজ করা কাগজ। চিরকুটের ভাঁজ খুলতে দেখতে পায় সেখানে কিছু লেখা। আবির পড়তে শুরু করে। মিস্টার টিচার সাহেব, সকালবেলা ঘুমিয়েছিলেন বলে আর ডাক দিইনি আপনাকে। সকাল সকালই বের হতে হচ্ছে, দেখা হলো না। তবে আমাদের দেখা আর কথা হতেই থাকবে। আমি যখন একবার তোমার জীবনে ঢুকেছি, তখন তোমার জীবনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের দায়িত্ব আমি নিয়ে নিব। তুমি জানো আমার জীবনে অনেক দায়িত্ব। মন্ত্রী হিসাবে দেশের জন্য দিনরাত কাজ করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, ফাইল সামলাতে হয়। কিন্তু এর মাঝেও একটা সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল, যেটা শুধু মন দিয়ে নিতে হয়, কোনো সভা বা কাজ ছাড়াই। আজ আমি সেই সিদ্ধান্তই নিচ্ছি। আমি যখন একবার কারো জীবনে পা রেখেছি, তখন শুধু অতিথি হয়ে নয়, পূর্ণ দায়িত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে আর সমস্ত অনুভূতির দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েই রাখছি। তাই আমি ভাবলাম, এখন থেকে তোমার জীবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার আওতায় থাকবে। তোমার মন যেন নিরাপদ থাকে, কোনো কষ্ট যেন সেখানে অনুপ্রবেশ করতে না পারে। অর্থ মন্ত্রণালয়ও আমার হাতে। তোমার খুশির বাজেট আমি সব সময় ঠিক রাখবো, যাতে কোনো দিন হাহাকার না আসে। স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটাও আমার, কারণ আমি চাই না তুমি একটুও অসুস্থ হও, মানসিক বা শারীরিকভাবে। আমি থাকবই তোমার যত্নে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা ও আবেগ মন্ত্রণালয় তো আমারই। সেটা তো আমি তোমার জন্যই সাজিয়েছি। তুমি যখন কাজের চাপে ক্লান্ত থাকবে, আমি হব তোমার শান্তির বিরতি। তুমি যখন চুপ করে থাকবে, আমি বুঝে যাব কি না বলা কথাগুলো তোমার চোখে জমেছে। আর তুমি যখন হাসবে, আমি নিশ্চিত হব হয়তো একটু হলেও তোমার দিনটা আমি সুন্দর করে তুলতে পেরেছি। তাই আজ তোমাকে বলতে চাই, একজন মন্ত্রী নয়, একজন মেয়ে হিসাবে, একজন প্রেমিকা হিসাবে, একজন ভবিষ্যতের জীবনসঙ্গিনী হিসাবে, তুমি কি রাজি আমাকে তোমার জীবনের চিরকালীন মন্ত্রী বানাতে? তুমি কি রাজি এই হৃদয় সংসদের পাশে বসে আমাকে সঙ্গী করতে জীবনের শেষ দিন পর্যন্ত? ইতি তোমার ব্যক্তিগত স্বরাষ্ট্রমন্ত্রী। তোমার জন্য গাড়ি রেডি থাকবে, তোমাকে ঢাকায় পৌঁছে দিবে। চিরকুট পরে কিছু সময় চুপ করে বসে থাকে আবির। রাশেদ নেহাকে মেসেজ করে জানিয়ে দিয়েছে আবির তার চিঠি পড়েছে। নেহা মঞ্চে বসে মুস্কি হাসলো। আবির তার চিঠি পড়ে কি ভাবতে পারে। নেহার হাসির দিকে তাকিয়ে আছে তার অ্যাসিস্ট্যান্ট অর্ক। নেহা সেটা বুঝতে পেরে হাসি থামায়। ওদিকে আবির চিঠিখানা আরও দুবার পড়ে ফেলেছে। সে বুঝতে পারছে তার জীবনে সত্যি সত্যি বড় রকমের পরিবর্তন আসতে যাচ্ছে। আর সেই পরিবর্তনের নাম কারো জীবনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগমন। সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে এসেছে। শহরের এক প্রান্তে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের এক কোণে ঘরে ঝিমঝিমে আলো। কাচের জানালার ওপারে শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে, কিন্তু ঘরের ভেতরটা যেন আলোর চেয়েও গাঢ় কোনো ষড়যন্ত্রে আবৃত। আজ শাওন সোফায় আধশোয়া হয়ে বসে, হাতে গ্লাসে সোনালি রঙের মদ, চোখে হালকা লালচে রং, মুখে একটা উদাস হাসির হালকা ঘোর। টেবিলে আধফাকা বিয়ারের ক্যান পড়ে আছে আর সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে গেছে। ঠিক তখনই ঘরে ঢোকে সানোয়ার মির্জা। ৪৫ পেরোনো এক বুদ্ধিমান, দ্রুত এবং ক্ষমতা পিপাসু মানুষ। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বসেন ছেলের পাশেই। সানোয়ার গলা ভারী করে বলে। শাওন গ্লাসটা ঠোঁটে নিয়ে একটু চুমুক দেয়, হেসে বলে, তুমি আমাকে অনেক ভালোবাসো ড্যাড, সেজন্যই আমাকে ছাড়িয়ে আনলে। শাওন একটু চমকে যায়। গ্লাসটা নামিয়ে রাখিয়ে ভ্রু কুঁচকে বলে, এভাবে বলতে পারলে বাবা, আমি তোমার শুধুই প্রয়োজন। আচ্ছা, কাজের কথা বলো তাহলে, কিভাবে শেষ করব তাকে? আচ্ছা, তাহলে প্রথমে নিধির দুর্বলতা খুঁজে বের করব। ওর কাছের মানুষকে প্রেমিক বন্ধু, মানে নেহার কোনো প্রেমিক আছে? ঠিক আছে, তাহলে ওর বাবাকে কিডন্যাপ করার প্ল্যান করব। কিছুদিনের জন্য গুম হয়ে গেলে নেহার মানসিক শক্তি ভেঙে যাবে, একা হয়ে পড়বে, সেসব ঠিক আছে। একটা ইমোশনাল ধাক্কা তো দিতে হবে। আরেকটা জিনিস করতে পারি। তোমার সেই হ্যাকার গ্রুপের কি খবর? নাম কি যেন? রাশিয়ান হ্যাকার।
তুমি হ্যাকার গ্রুপ ডার্ক সিগমা এর সঙ্গে যোগাযোগ করেছো? ওরা তো ভয়ানক হ্যাকার, এদের কাজ নিখুঁত হয়। তাহলে এখন নিহার নামে ভুয়া ভুয়া স্ক্যান্ডাল ছড়াতে হবে। নেহাকে লক্ষ্য বানানো যাবে, একটা ভিডিও বানাতে হবে, একটু একটু জেনারে এআই দিয়ে, হাই রেজুলিউশন ডিপ সাইক, যেন কেউ সন্দেহ না করে। সানোয়ার চেয়ার থেকে উঠে জানলার দিকে হাঁটে, হাত পকেটে রেখে শহরের আলো আধারের দিকে তাকায়, তারপর বলে, ভয়ের কিছু নেই বাবা, আমি প্রো প্ল্যান বানিয়ে রাখবো। শুধু দরকার নেহাকে একবার একা পাওয়া। একটা গোপন রিস্টোর আছে 100 বাজারে, ওশেন, ব্লু ওশেন, এখানে ডাকবো ওকে। একটা বেসরকারি উন্নয়নমূলক সভার নাম করে। তারপর কাজ শেষ, না হলে আরও অনেক উপায় আছে। প্ল্যানটা ফাঁস হলে শুধু আমি না, তুমি পুরো দল পড়ে যাবে। সেজন্য সাবধানে চলতে হবে। আমি কেয়ারফুল, আর তুমি তো জানো বাপকা বেটা আমি। সানোয়ার তার ছেলের দিকে তাকায়, তারপর একটা নিঃশ্বাস ছেড়ে বলে। শাওন আবার গ্লাসে মদ ঢালে, গ্লাসটা একবার নেড়ে তারপর একটা শীতল হাসি দিয়ে বলে, রাজনীতি একটা শেয়ালের খেলা ড্যাড, আমি তাতেই আহাইনা না, কিন্তু শিকার করতে জানি। এখন থেকে ওরা বুঝবে আমি ফিরেছি, আর এবার ফিরেছি শেষ করতে। সানারও গ্লাস বাড়িয়ে দেয় ছেলের দিকে, তারপর বলে। দুজন গ্লাসে গ্লাস ঠুকিয়ে চিয়ার্স করে, কাচের মধ্যে যেন শব্দ না, প্রতিধ্বনি হয়ে বাজে এক গভীর ষড়যন্ত্রের সূচনা। ঘরের বাতাসটাও সেই সাথে ভারী হয়ে ওঠে। অন্যদিকে ঢাকার অন্য প্রান্তে নেহা তার ঘরে একা বসে আজকের রিপোর্ট পড়ছে। রাত অনেক হয়ে গেছে, চোখে ক্লান্তি, তবুও কাজ থেমে নেই। টেবিলে আজহার চৌধুরীর একটা ছবি রাখা। সে প্রতিদিন রাতে বাবার সঙ্গে ফোনে কথা বলে, আজ হয়নি, ফোন সুইচ অফ। নেহার মুখে এক টুকরো শঙ্কা, অজানা নীরব বাস্তবতা মিশ্রিত। আবির খুব অবাক হয়ে ওর ছাত্রের দিকে তাকিয়ে থাকে। আবিরের আসলে এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না এ ছেলে সত্যি সত্যি ওর বড় ভাইকে ডেকে নিয়ে এসেছে। বড় ভাই আবার যে কেউ না, বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র অঙ্গ সংগঠনের বড় নেতা। তার ভাই আবিরের ছাত্র। পুরো সেমিস্টার জুড়ে কোনো পরীক্ষা দেয়নি রাব্বি, কোনো ক্লাসও করেনি সে। এখন এসেছে আবিরের কাছে ক্লাস অ্যাটেন্ডেন্স আর পারফরমেন্সের নাম্বার নিতে। কামাল আফসার হচ্ছেন সেই বড় নেতা, মানে রাব্বির বড় ভাই। তিনি আবিরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তাহলে আপনি আমার ভাইয়ের খাতায় নাম্বার দিবেন না? না, আমি ওকে কেন নাম্বার দিব? দেখো, তোমার ভাই কোনো পরীক্ষা দেয়নি। আমি এটা ওর জন্য কনসিডার করতে পারি। কাল পরশু ওর জন্য আলাদা একটা পরীক্ষা নিতে পারি, সেই নাম্বার যোগ হবে। কিন্তু ও ক্লাসে উপস্থিত হয়নি, সেখানে ওকে আমি কোনো নাম্বার দিব না। মোট 26টা ক্লাস নিয়েছি, তোমার ভাই একটাতেও উপস্থিত ছিল না। কামাল আফসার ভ্রু কুঁচকে তাকায় আবিরের দিকে, কিছুটা গম্ভীর স্বরে বলল, আপনি জানেন আমি কে? আর আমার ভাই হিসেবে ওর নিজের অনেক কাজ থাকে, অনেক কাজে ব্যস্ত থাকতে হয় ওকে। স্টুডেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা করা, তারপর অন্য কাজ। আমার কাছ থেকে যদি নাম্বার পেতে হয় তাহলে ওকে এই কাজই করতে হবে। ফ্রিতে আমি ওকে কোনো নাম্বার দিব না। কাজটা কিন্তু আপনি ভালো করছেন না মাস্টার। আমি ভালো করছি কি করছি না সেটা আমার উপরে ছেড়ে দাও। বয়সে তুমিও আমার সমবয়সী, তাই শিক্ষক হিসেবে আমি যা বলছি সেটা সঠিক। আমাকে আমার কাজ শেখাতে এসো না। এখন তোমরা আসতে পারো, আমার ক্লাস নেওয়ার সময় হয়েছে। আবির আর ওদের দিকে মনোযোগ দিল না। আবিরের ওদের সামনে একটু যে অস্বস্তি লাগছিল সেটা আবির খুবই টেকনিক্যালি লুকিয়েছে, কারণ অন্য সব স্যাররা এই ছেলেকে ঠিকই নাম্বার দিয়ে দিয়েছে, কেবল আবির দিয়েছে না। আবির অফিস রুম থেকে বের হতে যাবে তার আগেই কামাল আফসার বলল,
আমি আপনাকে আরও 2 দিন সময় দিলাম মাস্টার। তুমি আমাকে 2 দিন কেন 200 দিন সময় দিলেও আমার কথার নড়চড় হবে না। তা তুমি যাই করো না কেন। আপনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আর চাকরি করতে পারবেন না মাস্টার। না পারলে পারবো না, কোনো সমস্যা নেই। তুমি এখন আসো। আবিরের কথা শুনে ওর দিকে আরও কিছু সময় কঠিন চোখে তাকিয়ে রইল কামাল আফসার। তারপর রুম থেকে বের হয়ে গেল। এই ঘটনা প্রায় মাসখানেক আগের। তারপর থেকে আবিরের ওপর আরও কয়েকবার হুমকি ধমকি এসেছে। এমনকি ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার আবিরকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। সেই কথাগুলো শুনেও না শোনার ভান করেছিল আবির। এমনকি একদিন ফিজিক্স ডিপার্টমেন্টের সেই রিদি ম্যাডামও আবিরকে বলল, কি যে ঝামেলা করছেন আবির সাহেব, না বাতিয়ে দেন। উনি মানুষটা সুবিধার না। আবির ঝামেলা এড়িয়ে চলে, কিন্তু ঝামেলা আবিরকে ছাড়া চলতে পারে না। রাত এখন ঘন হয়ে এসেছে। শহরের অন্ধকার কোনায় এক ভবনের ছাদের চেলে কোঠার ঘরে দাঁড়িয়ে আছে সানোয়ার মির্জা। একসময় রাজনীতির অন্দরে ছিল এই মানুষটা, এখন তলিয়ে গেছে দুর্নীতির আধারে। তার চোখে ভাসে একটাই মুখ, নেহা। নেহা রাজনীতিতে শক্তিশালী নারী, সরকার তার উপর নির্ভর করে। কিন্তু সানোয়ার জানে, যদি নেহাকে সরাতে না পারে তাহলে তার দলের ক্ষমতায় ওঠার সম্ভাবনা ধূলিসাৎ। সরাসরি আঘাত করা যাবে না, ওর চারপাশে নিরাপত্তার পর্দা। কিন্তু মানুষ সবচেয়ে দুর্বল হয় নিজেরই ছায়ার কাছে, অস্তিত্বের কাছে। তাই সানোয়ারের টার্গেট নেহার ছায়া, মানে অস্তিত্বকে, মানে তার ডিজিটাল অস্তিত্ব। সানোয়ার মোবাইলের এনক্রিপ্টেড অ্যাপে লগ ইন করল। স্ক্রিনে এক ঝলক মৃদু ঝাপসা হয়ে একটা নাম উদ্ভাসিত হলো। নামটা সে পড়ল, মরফিয়াস। নাম পড়েই কেমন যেন অদ্ভুত অনুভূতি তৈরি হয় সানোয়ারের মনে। এমন সময় রোবোটিক টোনে কথা শোনা যায়। মারফিয়াস অনলাইনে আছে। অদ্ভুত এক ঠান্ডা ভর করে ঘরে কানে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ, যেন শব্দগুলো গলিয়ে বেরিয়ে আসছে মেশিন আর মানুষের মাঝখান থেকে। মরফিয়াস আবার বলে, তুমি সেই মানুষ যে তার শত্রুকে সরাতে নিজের আত্মাকেও বন্দুক দিতে প্রস্তুত টেবিলের কাছে। সানোয়ার একটা ঢোক গেল। সানোয়ার কিছুক্ষণ চুপ থেকে বলে, সুন্দর কথা, কিন্তু মনে রেখো, আগুন সরতে সরতে অনেক সময় নিজেরই দিয়ে জ্বলে যায়। তুমি কি তেমন কিছু প্রস্তুত রেখেছো আমার জন্য? আর তুমি চাইছো সেই দেয়াল ভেঙে পড়ুক নিজের ভারে? কথাটা বলল মরফিয়াস। সানোয়ার ভয় পাচ্ছে। মুখটা মাস্কে ঢাকা। মরফিয়াসের রাশিয়ান হ্যাকার, হয়তো ইংরেজিতে কথা বলছে। সানোয়ারের কাছে তা বাংলা ট্রান্সলেট হয়ে আসে। তুমি চাইছো মানুষকে বিশ্বাস করানো যে রক্তে দাগ লেগেছে, যদিও ডাকতে হবে কেবল ছায়ায়। একটু নিঃশব্দ। মারফিয়াস হাসে। তারপর মারফিয়াস বলে, ছায়ার পেছনে ছুটতে গেলে অনেক সময় নিজের ছায়াও হারিয়ে ফেলতে হয়। সানোয়ার মির্জা, তুমি তো জানো না তুমি কাকে রেখেছ। টিমের কাছে টাকা দিয়েছ, আমাকে পাঠিয়েছ। তুমি প্রার্থনা করো, শয়তানকে নিয়ন্ত্রণে দিয়েছ। সওদা যে করতেই হবে মির্জা। সানোয়ার একটু বিরক্ত হয়ে বলে। মরফিয়াস একটু হাসে। একটা গম্ভীরভাবে হাসল সে, যেন এই হাসির শব্দ সাইবার দুনিয়ার ফ্রেম কাঁপছে। মানুষ ভাবে সে যা লুকায় তার নিরাপদ, কিন্তু তারা জানে না স্মৃতি তার তথ্য কোনোদিনই সত্যি মুছে যায় না, কেবল ঘুমিয়ে থাকে। আর আমি সেই ঘুম ভাঙিয়ে দিই। তুমি ওর অতীত খুঁজতে চাও, নাকি তুমি চাও একটা নতুন অতীত তৈরি করতে? একটা মেয়েকে ধ্বংস করতে চাইছো? কখনো ভেবেছো সে যদি ধ্বংস না হয়ে আগুন হয়ে ওঠে? মরফিয়াস নিঃশব্দে কিছু টাইপ করে। স্ক্রিনে ভেসে আসে কিছু কোড। সে বলে, তার নাম, বয়স, জন্ম তারিখ, ফোন নাম্বার, সোশ্যাল অ্যাকাউন্ট, ওর অ্যাক্রেট। এখন থেকে সে যা পোস্ট করবে আমি দেখব, সে যা মুছে ফেলবে তাও আমি জানবো। সে যেখানে যাবে সেই পথের প্রতিটি ধুলো আমার কাছে জমা হবে। এখন বলো, তুমি কবে চাইছো ওর জীবনে বিস্ফোরণ ঘটুক? স্মৃতি দিয়ে মানুষ তৈরি হয়, আর শব্দ দিয়ে স্মৃতিকে ভাঙা যায়। আমি শব্দ করি, শব্দ করাই, শব্দ দিয়ে ওকে ভাঙব। কিন্তু মনে রেখো সানোয়ার মির্জা, তুমি যদি একবার এসবের মধ্যে ঢুকে পারো, সেখান থেকে আর ফেরা হবে না। সওদা কিন্তু করে ফেলেছো।
আমাকে ভুলে যেও না। কিছু মুহূর্ত নিঃশব্দে কেটে যায়, তারপর মরফিয়াস বলে, তাহলে শুরু করি। মেয়েটার নাম কি? তার কোনো ছবি থাকলে দাও, বাকিটা আমি বের করে নিচ্ছি। মরফিয়াস আবার হালকা করে হাসে, সেই হাসি যেন বিদ্যুৎ চমকের মতো। নেহা, এবার থেকে সে একা নয়, তার ছায়ায় আমি আছি। মরফিয়াস কল কেটে দেয়। সানোয়ার যেন হাঁফ ছেড়ে বাঁচে। এদিকে আবির ভার্সিটিতে এসেছে আজ। সেদিন যে নেহা তাকে তুলে নিয়ে গিয়েছিল ভার্সিটির সামনে থেকে, আবিরের সবার আগে এই মনে হয়েছে যে হয়তো কামাল আফসারের লোকই তাকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আবির খানিকটা ভয় পেয়েছিল, কিন্তু পরে তো সে দেখতে পায় নেহা এনেছে তাকে। আজকে ক্লাস নিয়ে এসে অফিস রুমে বসে আছে আবির। তখনই বাইরে থেকে বেশ হইচই শোনা যায়। তার কিছু সময় পরে পিয়ন রমজান ছুটে এলো আবিরের রুমে। আবিরের দিকে তাকিয়ে বলল, এমন সময় চেয়ারম্যান স্যার মোহিত রুমে ঢুকলো। আবিরের দিকে তাকিয়ে বলল, কেন? আরে কি হয়েছে স্যার? আবির একটু হাসে। খেলাটা বেশ জমেছে তো। আবিরের হাসি দেখে মোহিত স্যার কিছুটা বিরক্ত হলেন, তবে মুখে যথেষ্ট ভয় নিয়ে আবিরের সামনে বসে পড়ে। কি করবে ঠিক যেন বুঝতে পারছে না। তারপর আবারও বলল, এই জন্য আমি ঝামেলা এড়াতে বলেছিলাম। ওদের মতো আমরা না, আমরা টিচার মানুষ, শান্তি পছন্দ করি। নম্বরই তো দিলে এই ঝামেলা হতো না। পুলিশ মিডিয়া সব ওদের আন্ডারে, তুমি জানো। এখন কি হবে? কিন্তু স্যার, তাই বলে অনৈতিক কাজ করব? টিচার হয়ে কিভাবে করব এসব? সব সময় নৈতিকতা ধরতে গেলে চলে না। বাস্তব কত কঠিন বুঝতে পারছো না? আমাদের সব সময় কম্প্রোমাইজ করতেই হয়, না হলে প্রাণ হারানো লাগে। তোমার ভিতরে তো ভয় নেই, বউ বাচ্চা হয়নি তো বুঝবা কি? আবির আর কিছু বলল না। চেয়ারম্যান স্যার উঠে চলে গেল অফিস রুম থেকে। পুরো রুমে আবির তখন একা। আবিরের ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে পরিচিত একই নাম্বার। নামটা সেভ করা আছে। নামের শেষে একটা ওয়ার্ড দিয়ে লেখা অ্যান। আবির রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার আসবো আমরা? আবির কিছু সময় চুপ থেকে বলে, না, দরকার নেই। টিচার মানুষ, শান্তি দরকার, ঝামেলা নয়। আমি চাই না কেউ এভাবে সবার সামনে খুন হোক। ওপাশ থেকে আবার বলে, কিন্তু স্যার ওরা আপনাকে মেরে ফেলবে তো? আবির একটু শব্দ করে হেসে বলে, তোমার মনে হয় আমাকে মারতে পারবে ওরা? ওপাশ থেকে আবার বলে, জানি স্যার, কিন্তু আমরা তো আপনার। আবার একটু শব্দ করে বলে, আহ, রাখছি আমি। অপেক্ষা করো, আমি বের হতে পারবো। আবির ফোন কেটে দেয়। চেয়ারের হেলান দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে সে মুচকি মুচকি হাসতে থাকে, চোখটা কিছুটা বন্ধ করে। সে ভাবে, না, এভাবে রিল্যাক্স মোডে থাকলে কেউ আসলে অন্যরকম ভাবে। ভয় রাখতে হবে চেহারায়। নেহা বসে আছে নিজের অফিসে। তার সহকারী অর্ক এসে বলে। নেহা চমকে তাকায় অর্কের দিকে। এটা অফিস অর্ক, মিটিং আছে। আমি এক্ষুনি শেষ করে বিষয়টা দেখছি, অপেক্ষা করো। অর্ক চলে যায়। ওদিকে আবির পুরো দুপুর রুম থেকে বের হতে পারে না। বেশ কিছু ছাত্র ছাত্রী আবিরের অফিসের সামনে তার জন্য অপেক্ষা করতে থাকে। এরই মাঝে একবার পুলিশ আসে সেখানে। তবে পুলিশ এসে তারা আবিরের সাথে কথা না বলেই চলে যায়, যে কারণে স্টুডেন্টরা, অন্য ছেলেরা এর জন্য অফিস রুমের সামনে থেকে চলে যায়। রমজান আবার আসে, আবিরকে বলে, স্যার আপনি বাইর হয়েন না, ওরা ক্যাম্পাস থেকে চলে গেছে। পুলিশ কইছে ক্যাম্পাসের ভেতর যেন কিছু না হয়, তাই ওরা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আপনি থাকেন, সমস্যা হলে সারা রাতই থাকবেন, আমি খাবারের ব্যবস্থা করে দেব। রমজান আবিরকে একটু বেশি পছন্দ করে, তার কারণ রমজানের ছোট্ট এক মেয়েকে ভালো স্কুলে পড়ানোর ব্যবস্থা করে দিয়েছিল আবির। এজন্য সব খবর এনে দিচ্ছে। আর সেজন্যই আবির খবর পেল যে ক্যাম্পাসের গেটের সামনে কালাম আর ওর ছেলেপুলেরা অপেক্ষা করছে, আবিরকে দেখা মাত্রই হামলা করবে। যখন বিকেল হয়ে গেল তখন আস্তে আস্তে ক্যাম্পাস ফাঁকা হতে থাকে। স্টুডেন্ট টিচার কেউই নেই বলা যায়। আবির বের হয়নি, প্রয়োজনও তো দেখছে না বের হবার। সে বেশ দিব্যি আছে। রমজান খানিকটা আগে স্যান্ডউইচ দিয়ে গেছে, সেটা খেয়েই বেশ আরামে আছে। তবে একটু ভয় সত্যিই করছে ওর। তবে ভয় ওদেরকে নিয়ে না, ভয় অন্য জায়গাতে। আবির একবার ভাবে প্রধান গেট দিয়ে না বের হয়ে পেছনের গেট দিয়ে বের হবে, কিন্তু সেখানেও কেউ থাকতে পারে। এমন সময় আবিরের আবার ফোন বেজে উঠল।
বকার জন্য যে রিসিভ করবে দেখে একটি অপরিচিত নাম্বারটা একটু পরিচিত লাগলো, মনে হচ্ছে আবির যেন কোথাও নাম্বারটা দেখেছে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে পরিচিত আওয়াজটা শুনতে পায়। নেহা কল করেছে। নাম্বারটা যে নিজে তোমার ফোনে পাঠিয়ে দিয়েছিলাম তা মনে হয় ভুলে গেছো। না মানে না মানে কি? আমি নানান কাজে ব্যস্ত থাকি, তোমার উপর কি ঝামেলা হচ্ছে সেটা কিভাবে জানবো? একবার জানাবে না আমাকে? আবির চুপ করে রইল। আসলে নেহাকে ফোন করার কথা মনে এসেছিল, কিন্তু কেন যেন কল করতে ইচ্ছে করেনি। নেহার সাথে আবিরের সেদিনের পরে আর দেখা হয়নি। মাঝে অবশ্য দুবার কথা হয়েছিল। নেহা বলেছিল যে কয়টা দিন ও একটু নাকি বেশি ব্যস্ত থাকবে, একটু ফ্রি হলেই তাকে ফোন দেবে, তাই আবির আর নেহাকে ফোন করেনি। নেহা বলল, অ্যাসিস্ট্যান্ট আমাকে জানিয়েছে সবটা, আমি বিজি ছিলাম। শোনো, তুমি এক্ষুনি বের হও অফিস থেকে, চিন্তা নেই। আবির হাসলো নেহার কথা শুনে। ফোনটা রেখে সে ব্যাকপ্যাক নিয়ে অফিস থেকে বের হলো। ভার্সিটি এখন পুরোটা ফাঁকাই বলা চলে। আবির চারপাশ তাকাতে তাকাতে হাঁটতে থাকে প্রধান গেটের দিকে। কয়েকটা ছেলে মাঠের ভেতরে দাঁড়িয়ে আছে। আবিরকে গেটের কাছে যেতে দেখেই এগিয়ে আসে। ওরা ফোন করে বাইরে থাকা ছেলেদেরকে জানায় স্যার বের হয়েছে। ছেলেগুলো আবিরের থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছে। আবিরকে দেখে রমজান এগিয়ে আসে। রমজানের কথা শুনে আবির বলে, সমস্যা নেই চাচা, গেট খুলুন, যা হবার হবে। আমি দেখি একটু। রমজানের কপালে চিন্তার ভাঁজ। সে উপায় না পেয়ে গেট খুলে দিল। গেট খুলতেই দেখে সামনে কতগুলো ছেলে হাতে অস্ত্র লাঠি নিয়ে পায়চারি করছে। ওরা যে কামাল আফসারের লোক সেটা বুঝতেও কষ্ট হলো না। আবিরকে দেখে ওরা একসাথে হতে শুরু করে। আবির একটু পা বাড়ায়, বুকে ঢিপ ঢিপ ভয় হচ্ছে তার। আবির দাঁড়িয়ে থাকে, ওরাও এগোতে থাকে। আর একটু এগিয়ে যেতেই তখনই পুলিশের গাড়ি দেখতে পায়। একটা গাড়ি নয়, পরপর 4টা গাড়ি একেবারে সামনে এসে থামলো। তারপর সেই গাড়ি 4টা থেকে হুড়মুড় করে পুলিশ নামতে শুরু করে। তারা দৌড়ে এসে আবিরকে ঘিরে কম করে হলেও 40 জন পুলিশ দাঁড়িয়ে গেল। আবির অবাক। পুলিশ আবিরের দুপাশে চলে এলো। পুলিশগুলো চুপচাপ, কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কেবল ওরা আবিরকে দুপাশ থেকে গার্ড দিয়ে নিয়ে হাঁটতে থাকে। কিছুটা দূরে কামাল আফসার দাঁড়িয়ে আবিরকে এভাবে পুলিশের গার্ড নিয়ে বের হতে দেখে সে চমকে যায়। আবিরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কামাল বুঝতে পারছে না কিংবা হিসেব মেলাতে পারছে না যে আবিরকে কেন এত পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। সে তো পুলিশদের আসতে বারণ করে দিয়েছিল। আবিরের জন্য একটা ট্যাক্সিও দাঁড়িয়ে আছে। আবিরও অবাক হয়। পুলিশগুলো তাকে সেদিকে নিয়ে যাচ্ছে। ট্যাক্সিতে ওঠার আগ পর্যন্ত পুলিশ আবিরকে ঘিরেই রইল। কামালের ছেলেরা ভয়ে লাঠি অস্ত্রগুলো সব দূরে সরিয়ে দেয়। আবির ট্যাক্সিতে ওঠার আগ মুহূর্তেই একজন মহিলা পুলিশ অফিসার আবিরের কাছে এসে বলল, স্যার, একটা পুলিশের গাড়ি আপনার এই ট্যাক্সির পেছন পেছন যাবে আপনার বাড়ি পর্যন্ত। চিন্তা নাই স্যার। কোনো দরকার নেই, আমার মনে হয় না ওরা পেছন পেছন আসবে। আমরা সরি স্যার, আমাদের আরও আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। দয়া করে ম্যামকে জানাবেন না, আমাদের ভুল ছিল। আবির কিঞ্চিত হেসে কিছু বলতে গিয়েও বলল না। ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি চালাতে বলে আবির এমন সময়ে আবিরের ফোন বাজে। স্ক্রিনে তাকিয়ে দেখে নেহা কল করেছে। আবির রিসিভ করে। নেহা বলে, টিচার, সব কিছু ওকে? হ্যাঁ, এমন একজন পাওয়ারফুল পরিচিত মানুষ থাকলে সব কিছু ওকে না হয়ে পারে। আবিরের কথা শুনে নেহা হাসল, তারপর বলল, আমি এরপর থেকে খেয়াল রাখবো। তুমি বাসায় যাও, আর কোনো ভয় নেই। নেহা ফোন কেটে দেয়। আবিরের ফোন বেজে ওঠে। আবার নাম্বার থেকে কল এসেছে। আবির রিসিভ করে। স্যার, আপনি আগে বলবেন না নেহা ম্যাম পুলিশ পাঠাবে? আমরা সেখানেই ছিলাম। যদি আপনার উপর অ্যাটাক করতো, আমরা পজিশন মতোই ছিলাম। বলেছি না ঝামেলা নয়, ঠান্ডা মাথায় কাজ করো। রাখি এখন। আবির ফোন কেটে দেয়। তারপর বিকেল 4টার দিকে পুরনো ঢাকার এক নিজস্ব গোপন বাড়িতে দাঁড়িয়ে আছে 10 জন লোক। সামনে শাওন, ঘরের ভেতরে আলম লাইন, কিন্তু এক কোণে সাদা বোর্ডে আঁকা আছে একটি ম্যাপ। রাস্তার বাঘ, চেকপোস্ট, সিসিটিভি ক্যামেরার অবস্থান, এমনকি পুলিশ টহলের সময়ও পর্যন্ত দেয়া আছে। শাওন ম্যাপের দিকে তাকিয়ে বলল, ফায়াজ আজহার সাহেবের মিটিং শেষ হওয়ার সময় আর রুট আমরা জানি। সামনে এক সিটের সাজানো হবে। আমাদের ছেলেটা ঠিক 12 সেকেন্ড মাটিতে পড়ে থাকবে। প্রথম গার্ড নামা মাত্রই ধোয়া হবে। মনে রেখো, ধোয়ার ভেতর আমাদের সময়
40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের মধ্যেও কাজ শেষ না হলে আমাদের গেম ওভার। অনেকটাই 40 সেকেন্ডেই আজহারকে তুলতে হবে। তোমরা চশমা পরে নিও, চশমাতে স্পেশাল লেজার লাইট আছে, দেখতে পারবে। শাওনের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। সবাই গম্ভীর মুখে মাথা নেড়ে প্রস্তুত হতে থাকে। পিস্তল, MP5, গান, দড়ি, মুখোশ সবকিছু ব্যাগে গুছিয়ে নেওয়া হলো। শাওন জানতো এই মিশন শুধু আজহারকে অপহরণের জন্য নয়, এটা তার ব্যক্তিগত প্রতিশোধের অংশ। সন্ধ্যার শুরু। ঢাকা শহরের আকাশ যেন কালো মেঘ জমতে শুরু করেছে। বেশ জোরে বাতাস বইছে, রাস্তায় লাইটগুলো জ্বলে উঠছে। তবে রাজনৈতিক এলাকা বলে চারপাশে পুলিশ আর র্যাবের চেকপোস্ট। বিকেলে শেষ মিটিং সেরে বের হলেন আজহার সাহেব, সাথে দলের সিনিয়র নেতা একজন প্রাক্তন মন্ত্রীও আছে। তিনি দীর্ঘক্ষণ ধরে শীর্ষ নেতাদের সাথে বসেছিলেন দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে। মিটিং শেষে বের হওয়ার সময় তার চোখে ধরা পড়ল কিছুটা ক্লান্তি, কিন্তু ভেতরে সব সময়কার মতন সেই হিসেবে শান্ত ভাব। বাইরে বের হতেই তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি বহরের দরজা খুলে গেল। সামনে ও পেছনে দুটি করে সিকিউরিটি ভ্যান, মাঝখানে তার নিজের কালো টেসলা, চারপাশে সশস্ত্র গার্ডরা। গাড়ির ভেতরে বসে তিনি ফোন স্কল করছেন। পাশের সিটে বসা তার ব্যক্তিগত সহকারী আস্তে আস্তে বলল, স্যার, আজকে মিডিয়ার প্রেশারটা একটু বেশি। কালকে বিষয়টা নিয়ে অনেক কথা তুলেছে। আজহার তাকালো না সেদিকে। কালকে একটা খুন হয়েছে, নেতা কামালের খুব কাছের একজন খুন হয়েছে, সেটা নিয়েই একটু আলোচনা ছিল। আজহার সাহেব ঠান্ডা গলায় উত্তর দিল, প্রেস সবসময় কথা তুলবে, আমাদের কাজ করে যেতে হবে। ঠিক তখনই সামনের গাড়ি হঠাৎ ধীর হয়ে আসে। ড্রাইভার কানে হ্যান্ড সার্ফি লাগানো সিকিউরিটি হেডের কথা শুনে বলে উঠল, স্যার, রাস্তার উপর একজন পড়ে আছে, মনে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আজহার সাহেব সিকিউরিটিরা সামনের কাজ দিয়ে তাকিয়ে দেখল একজন তরুণ ছেলে মোটর সাইকেল থেকে পড়ে আছে। সামনে গাড়ি থেকে পিক তুলে পাঠিয়ে দেয় আজহারের কাছে। ছেলেটির হেলমেট ভাঙা, রক্ত রাস্তার উপর ছড়িয়ে আছে। চারপাশে লোকজন নেই। সিকিউরিটি হেড ধীর স্বরে বলল, স্যার, এলাকায় একটু সন্দেহজনক লাগছে, হয়তো ফাঁদ হতে পারে, স্কিপ করে যাই। মানুষ বাঁচানোর রাজনীতির অংশ, আর আমাদের দায়িত্ব। নেমে দেখো, দরকার হলে হাসপাতালে নিতে হবে। ওকে গার্ড, তোমরা নামো। সামনের ভ্যান থেকে দুজন সশস্ত্র গার্ড দ্রুত নামলো। তারা সাবধানে ছেলেটার দিকে এগোতে থাকে। রাস্তার ধারের বাতিগুলোয় ধুলোময় কুয়াশা জমে আছে। দৃশ্যটা কিছুটা ঝাপসা। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ হয়, তারপরে বিকট বিস্ফোরণ। চারপাশে মুহূর্তের জন্য ঘন সাদা ধোঁয়ায় ভরে গেল। চোখের সামনে কিছুই দেখা যাচ্ছে না, যেন কেউ এক বিশাল তুলোর গাদায় ঢুকিয়ে দিয়েছে সবাইকে। সাদা ধোঁয়া বোম ব্লাস্ট হয়েছে। গার্ডদের চিৎকার শোনা গেল, অ্যাম্বুশ, সবাই কভার নাও, পজিশন। ধোয়ার আড়াল থেকে কয়েকজন এগিয়ে আসে। তাদের গায়ে সাদা পোশাক, সাদা মুখোশ, হাতে অস্ত্র। 10 জন ছেলে এগিয়ে আসে দ্রুত গতিতে। তারা যেন দীর্ঘদিন ধরে ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। সবার সামনে হাঁটছে শাওন। সে হাসছে। এই হাসির পেছনে আছে মৃত্যুর পরিকল্পনা, আর চোখে এমন ঠান্ডা দৃঢ়তা যে কেউ তাকালেই শীত দ্বারায় ঠান্ডা স্রোত নেমে যায়। শাওন সরাসরি আজহারের গাড়ির দিকে এগিয়ে গেল। গার্ডরা তাকে থামানোর চেষ্টা করতেই দুপাশ থেকে অন্য ছেলেরা সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করা শুরু করে। একজন গার্ড চিৎকার করল, কিন্তু শাওনেরা কথা শোনেনি। বরং শাওনের লোকজন এমন নিখুঁতভাবে কাভার দিল যেন বহুবার মহড়া দিয়েছে। সেই গার্ডের কপালে গুলি লাগে। সাইলেন্সারের কারণে অন্য গার্ডরা শুনতে পায়নি। দুজন দ্রুত এগিয়ে গিয়ে আজহারের গাড়ির দরজা খুলে ফেলল। আজহার বুঝল এখন যা ঘটতে যাচ্ছে তার কোনো প্রতিরোধ সম্ভব না। আপনার যাত্রা এখানেই শেষ, আজহার সাহেব। শাওনের গলা ধোয়ার ভেতর থেকে এসে আঘাত করল তার কানে। শাওন এসে তার কোমরের কাছে পিস্তল ঠেকালো। আজহারের মুখে শক্ত করে কালো টেপ জড়িয়ে দিল সাথে সাথে। তারপর এক ধাক্কায় টেনে নামালো গাড়ি থেকে। আজহারের হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো মুহূর্তের মধ্যে। তিনি ছটফট করছিলেন, কিন্তু শাওন সব পরিকল্পনা করেই এসেছে। পেছনের ভ্যান থেকে আরও 3 জন গার্ড বের হতে চাইছিল, কিন্তু ধোঁয়া আর গুলির ভয়ে তারা আটকে গেল। হঠাৎ এক গার্ডের পায়ে গুলি লাগলো। সে পড়ে গেল রাস্তার ধারে। বাকিরা কাভার নেয়ার চেষ্টা করে, কিন্তু সময় তাদের হাতে ছিল না।
একজন গার্ড রেডিওতে চিৎকার করে বলল কথাটা, কিন্তু ততক্ষণে শাওনের লোকজন আজহারকে মাঝখানের একটি কালো ভ্যানে ঢুকিয়ে দিয়েছে। ভ্যানের দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন গার্ডদের ব্যর্থতার চূড়ান্ত ঘোষণা। ভ্যানের ভেতর অন্ধকার, কেবল মৃদু লাল আলো জ্বলছে। দড়িতে বাঁধা অবস্থায় আজহারকে ঠেসে বসানো হয়েছে এক কোণে। শাওন তার সামনে বসে আছে। শাওন ধীরে ধীরে বলতে লাগলো, আপনার মেয়ে নেহা, ওকে আমি এখানে আনতে চাই। ও মিনিস্টার বলে কথা, অনেকের পথে কাটা হয়ে আছে সে। যখন আসবে তখন এখানেই শেষ হয়ে তার গল্প। আজহার সাহেব ভয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে তাকে তুলে নিয়ে যাচ্ছে নেহার জন্যই। সে কিছু বলতে চাইল, কিন্তু মুখে টেপ লাগানোর কারণে কথা বের হয় না। শেষ হবে তার গল্প। আপনি ভাবছেন কেন আপনাকে তুলে নিয়ে যাচ্ছি? কারণ নেহা তার বাবার জন্য যে কোনো কিছু করবে। শাওন হাসতে থাকে। আজহার সাহেব করে বাইরে থেকে আসা শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, যেন ভ্যানটা গিলে নিচ্ছে তাকে অজানা এক গন্তব্যে। আজহার সাহেব কিডন্যাপ হয়েছে। শাওন তাকে নিয়ে যাচ্ছে বড় পিকআপ ভ্যানে। ভ্যান ছুটে চলেছে শহরের আঁকাবাঁকা গলি দিয়ে। চালক এমন সব রাস্তা বেছে নিচ্ছে যেগুলোতে সিসিটিভি নেই। সবটা শাওনের প্ল্যানই ছিল। গাড়ির ভেতরে শাওন আজহারের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আজহার সাহেব, আপনার মেয়ে নেহা, তাকে আমার কাছে আসতে হবে। অনেক হয়েছে। আমি ইচ্ছা করে ক্লু ছেড়ে এসেছি, যাতে বুঝতে পারে কে আপনাকে তুলে এনেছে। তবে আপনার মুখে একবার তার নাম শোনার পর আমি বুঝেছি জীবনও দিতে দ্বিধা করবে না। তার জন্যই আপনাকে নিয়ে আসা। আজহার কিছু বলে না। সে চুপ করে শাওনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বিস্ফোরণের ধোঁয়া মিলিয়ে যাওয়ার পরপরই সিকিউরিটি হেড রেডিওতে চিৎকার করে বলল, সব ইউনিট, এজাহার সাহেবকে কিডন্যাপ করা হয়েছে। শহরের দক্ষিণ দিকের সব রাস্তা ব্লক করো। পুলিশ কন্ট্রোল রুমে খবর পৌঁছতেই সাইরেন বেজে উঠল। র্যাব, বিডি সব ইউনিট মুভ করতে শুরু করে। একজন ইন্সপেক্টর ফোনে বলল, স্যার, গুলশান থেকে মোহাম্মদপুর পর্যন্ত সব রাস্তা চেকপোস্ট বসানো হচ্ছে। এদিকে শহরের হোম মিনিস্টার নেহা নিজের দপ্তরে বসে কাজ করছিল। হঠাৎ দরজা খুলে ঢুকে পড়ে তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট। চোখে মুখে তার আতঙ্ক। কি হয়েছে? কি বলছো তুমি? কোথায়? কিভাবে? নেহা চের থেকে উঠে দাঁড়ালো। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে এক মুহূর্ত নীরব থেকে বলল, আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো, আর র্যাবের ডিরেক্টরকে কল করো এক্ষুনি। ভ্যান তখন শহরের বাইরের এক এলাকায় ঢুকে গেছে। একটা বাড়ির ভিতরে আসে গাড়িটা। বাড়িটার চারপাশে ভাঙাচোরা পাঁচিল, সাথে বাড়ির দেয়ালো, মরিচা ধরা গেট। ভেতরে আলো কম, কিন্তু দুজন প্রহরী আগে থেকেই দাঁড়িয়েছিল। আজহারকে ডেরিয়ে নামানো হয়। কংক্রিটের মেঝেতে তার হাঁটু আছড়ে পড়ে। শাওন এগিয়ে এসে বলল, আপনি এখানে কিছুদিন থাকবেন মিস্টার আজহার, যতক্ষণ না আপনার মেয়ে নেহা নিজে আপনাকে নিতে না আসে, বুঝলেন? আজহার শাওনের চোখে চোখ রাখে। টেপের আড়ালেও বোঝা যাচ্ছিল সে ভয় পায়নি। শাওন তার লোকেদের ইশারা করল, তাকে চেয়ারে বেঁধে রাখো, তারপর একটু পিটানির ব্যবস্থা করো। এদিকে নেহা ঘটনাস্থলে পৌঁছলেন পুলিশ কনভয়ের সঙ্গে। ধোঁয়া তখনও বাতাসে হালকা ভাসে। গার্ডরা তাকে পুরো ঘটনা বলল, কিভাবে ধোঁয়ার আড়ালে শাওন নামের একজন এসে আজহারকে তুলে নিয়ে গেছে। শাওন, সানোয়ারের ছেলে শাওন। হ্যাঁ, সে শুধু অপরাধী নয়, সে এমন একজন যার প্রতিশোধের তালিকায় আমার নামও আছে। কিন্তু ও তো জেলে ছিল। নেহা বুঝতে পারছে না তার বাবা তার জন্যই এত বড় শাস্তি কেন পাবে। শাওন কি সত্যি তাকে চাচ্ছে? সে বলে, ও আমাকে চাইছে, আমি যাব, কিন্তু আমার ইচ্ছাতে। অপরদিকে ভাঙা ঘরের ভেতরে শাওন এসে চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়েছে। ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়েছে অন্ধকারে। আজহারের মুখ থেকে টেপ খুলে দেওয়া হয়। আজহার সাহেব, নেহাকে কল করছি। সুন্দর করে কথা বলে আসতে বলেন এখানে।